अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসছে সবাই? ওকে, ঠিক আছে। সো আজকে আমরা ক্লাস শুরু করার আগে লাস্ট ক্লাসের হোমওয়ার্ক নিয়ে একটু কথা বলি। লাস্ট ক্লাসের হোমওয়ার্কে তোমরা মোটামুটি সবাই পেরেছো, কিন্তু আহ, কিছু কিছু ভুল अस्सलाम আসছে। वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। কিছু কিছু ভুল আসছে, যেমন আমি সেগুলা নিয়ে একটু কথা বলি, অল্প একটু, বেশি কিছু না। যেমন আমি যদি শেয়ার স্ক্রিনে যাই, তোমরা দেখতে পাবা যে কোন ম্যাথটা নিয়ে বিশেষ করে তোমাদের বেশি ভুল হয়েছে। ওকে, তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ, রাইট? তার আগে একটু মিলে নাও। কোয়েশ্চেন নাম্বার 1, সবাই অ্যান্সার স্ক্রিপ্টের সাথে অ্যান্সার মিলাও, ঠিক আছে? আমি বলতেছি, তোমরা মিলাও। কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে -2 মিটার পার সেকেন্ড, আর এটা হবে ইন ইলাস্টিক কলিশন। কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে -3 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে গিয়ে রেঞ্জ ওয়াজ লো। তোমরা কি দেখতে পাচ্ছ? जी सर। জি স্যার। স্যার ওকে। কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে -19.975, আর বি হচ্ছে গিয়ে সেম বাট অপোজিট। ওকে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে 5000 কেজি, এটা হচ্ছে ইন ইলাস্টিক। আর কোয়েশ্চেন নাম্বার 4 এ যেটা 5 হচ্ছে 1.75, এটা হচ্ছে ইন ইলাস্টিক। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে 3:2, আর বি হচ্ছে 3750। ওকে, যাদের এই অ্যান্সারগুলোর সাথে মিলে গেছে তারা হচ্ছে গিয়ে পারফেক্টলি করেছো, আর যেখানে যারা পারো নাই তাদেরকে নিয়ে আমি একটু আলোচনা করছি, যে কে কোথায় ভুল করেছো সেটা নিয়ে একটু কথা বলি। ওকে, যেমন এরকম একটা ম্যাথ ছিল যে একটা অবজেক্ট, লাইক এটা হচ্ছে 10 কেজি ম্যাসের একটা অবজেক্ট, এর স্পিড মনে করো 5 মিটার পার সেকেন্ড, ইট ওয়াজ মুভিং টু দ্য রাইট। অ্যান্ড অ্যানাদার একটা অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে 8 কেজি, এই অবজেক্টটা হচ্ছে অপোজিট ডিরেকশন থেকে 4 মিটার পার সেকেন্ড নিয়ে এরা আসতেছিল। এখন কলিশন যখন হবে, বিফোর কলিশনে কত হবে? 5 × 10 হবে, ঠিক আছে? কনজারভেশন ল অফ মোমেন্টাম যদি অ্যাপ্লাই করি, 5 × 10 হবে, বা 10 × 5 হবে। ম্যাথের সাথে ভেলোসিটি মাল্টিপ্লাই করতে হবে। ওকে, বা যেটা বলতে চাচ্ছিলাম যে এটা হবে কি, কত যদি আমরা লিখি ভালো মতো, m × v 10 × 5 হবে, আর এটা হবে কত? 8 কি -4 হবে, -4 হবে। এটা কেন? কারণ সেটা হচ্ছে অপোজিট ডিরেকশন। এটা তোমরা অনেকেই এই কাজ করেছো, এটা পজিটিভ, এখানে +5 লিখেছো, এখানে +4 লিখেছো। এটা তো এরকম হবে না। তারা যদি অপোজিট, ওর ভেলোসিটি যে ডিরেকশনে, এই অবজেক্টের ভেলোসিটি কি অপোজিট ডিরেকশনে না, তখন তো এটা -4 হবে। তারপর ইকুয়ালস টু, তারা কলিশনের পর ইউনাইটেডলি মিট হয়েছে, তারপর ইউনাইটেড হয়ে যাওয়ার কারণে এটা হবে 8 + 10, তারপর একটা ভেলোসিটি v, তারপর সলভ করলে তুমি এরকম পাবা। কখন আমরা প্লাস দিব? যখন মনে করো এই এখানে একটা অবজেক্ট আছে 10 কেজি মিটার, 10 কেজি, এটার স্পিড যদি 5 মিটার পার সেকেন্ড হয়, এইখানে আরেকটা অবজেক্ট আছে, সেটা যদি মনে করো 8 কেজি, এর স্পিড যদি 4 মিটার পার সেকেন্ড হয় সেম ডিরেকশনে, যদি এইরকম থাকে, এটাও যে ডিরেকশনে ট্রাভেল করতেছে, এই 8 কেজি অবজেক্ট একই ডিরেকশনে ট্রাভেল করতেছে, এরকম যদি হয়, তবেই কেবল আমরা এখানে প্লাস সাইন দিব। বুঝতে পেরেছো প্রবলেমটা? কে ভুল করেছো তারা দেখে নাও। আচ্ছা, আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার একজনের স্ক্রিপ্ট এরকম দেখেছি যে বলেছে যে এটা নেচার, ফাইন্ড দ্য নেচার অফ দিস কলিশন, দ্যাট মিনস এটা ইলাস্টিক কলিশন নাকি ইন ইলাস্টিক কলিশন, এটা ক্যালকুলেশন করতে হবে। ইলাস্টিক কলিশন অর একটা কলিশন ইলাস্টিক নাকি ইন ইলাস্টিক, এটা দেখে কিভাবে ক্যালকুলেশন করব? আমরা এনার্জিটা দেখব। ওকে, আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা করব হচ্ছে গিয়ে কলিশন বিফোর কলিশন আমরা কি ফার্স্ট অবজেক্টে এনার্জি ক্যালকুলেশন করব। এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার, ভেলোসিটির সাথে স্কোয়ার করতে হবে। অনেকে যেটা করেছো যে এভাবে লিখছো হাফ এম ভি, তারপর আবার লিখছো হাফ এম m1 u1, এখানে লিখছো m2 u2 লিখছো। এটা করলে তো হবে না, এখানে হবে ইউ স্কোয়ার হবে, স্কোয়ার হবে। এই ভুল করেছো অনেকে। কি বুঝতে পেরেছো? এখন বলো, তোমাদেরকে আরো কোনো কনফিউশন থাকলে বলো, কোন ম্যাথে কোথায় কনফিউশন আছে সেটা বলো। আর যদি না থাকে তাহলে আমরা
সামনে এগিয়ে যাই। আর তোমরা অনেকে স্যার দাও নাই। হ্যাঁ বলো। 2 নাম্বারটা একটু করে দিলে ভালো হতো, আমি পারি না ওটা। কোনটা? বোটের? বোট হ্যাঁ, থেকে লাফ বোটেরটা। দিয়েছে। আচ্ছা ঠিক আমি আছে। কনসেপ্টটা ক্লিয়ার হতে পারিনি আসলে। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু দেখি, দাঁড়াও কোয়েশ্চেনটা একটু বের করে নেই। আমার শেয়ার স্ক্রিনে যাচ্ছি, একটু দেখো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা না, তারেক ইজ এ জাম্পার, এটাই তো? এটা না? জি স্যার। ওকে, তারেক ইজ এ জাম্পার ওয়ান ডে। এটা অ্যাকচুয়ালি ওয়ান ডে হবে, ঠিক আছে, আমি একটা কারেকশন করে দিই। এটা হচ্ছে ওয়ান ডে হি জাম্পড to get off a boat, but he fell into the water. Instead of reaching the shore, he noticed that the boat was moved backward when he jumped. Mass of the boat and Tarek was respectively 80. Boater mass হচ্ছে 80 কেজি আর তারেকের mass হচ্ছে 60 কেজি। And his velocity was, তারেকের যেটা velocity সেটা his যেহেতু বলেছে, definitely তারেকের velocity হবে 4 meter per second. Determine the boat's velocity of going backward. Explain mathematically why Tarek fell into river. এখানে হচ্ছে গিয়ে কত? 60 80 64 80 64, ঠিক আছে, মনে থাকবে এটা আমার, 80 64। ওকে ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে মনে করো এই হচ্ছে গিয়ে বোট, এটা কি বোট আছে আমি নিজেও জানি না, কোনো মতে এটা মনে করে এটা একটা বোট। তো ও হচ্ছে গিয়ে তারেক, এ হচ্ছে এখানে জাম্প করবে। ওকে, এই হচ্ছে গিয়ে বোট আর এই হচ্ছে রিভার, এটা হচ্ছে গিয়ে মনে করো শিশোর। তো এখানে জাম্প করতে চাচ্ছে, তো কি হইলো, এটা তো ওয়াটার লেভেল এখানে আছে মনে করো। তো ও যখন জাম্প করলো, ঠিক আছে, জাম্প করার কারণে ও যেদিকে জাম্প করবে, তারেকের ম্যাস হচ্ছে গিয়ে 60 কেজি আর তারেক 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সে কি করে জাম্প করে। এখন বিফোর জাম্প বোটও স্ট্যাটিক ছিল, তারেকও স্ট্যাটিক ছিল, তাহলে বোটের জন্য যে ম্যাস, ম্যাস ইন্টু জিরো, তারেকের জন্য কত হবে? 60 ইন্টু জিরো ইকুয়ালস টু, বোটটা কোন দিকে যাবে, কোন ভেলোসিটিতে, কত ভেলোসিটিতে যাবে সেটা আমরা জানি না, তাহলে 80 ইন্টু ভি দিলাম বোটের ভেলোসিটি, প্লাস আমরা তারেকের ভেলোসিটি হচ্ছে 6, তারেকের ম্যাস হচ্ছে 60 আর তারেক হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্পিডে সে জাম্প করে। ওকে, আচ্ছা, এখন বোট কোন দিকে যাবে, এই পাশে জিরো হয়ে গেল, এটা হচ্ছে গিয়ে 80 ভি আর এটা কত হবে 120 ভি হবে, সরি 240, তাই না? জি ওকে, 3 মিটার পার সেকেন্ড, তাহলে বোট কি হলো, মাইনাস আসছে, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে এখানে, অপোজিট ডিরেকশন। বোঝাচ্ছে তারেক যদি এদিকে জাম্প করে, মানে এই ডিরেকশনে, টু দ্য রাইট ডিরেকশনে জাম্প করে, তাহলে বোটটা হচ্ছে পেছনে সরে যাবে। ওকে, সো পেছনে যদি সরে যায় বোটটা, যদি ও তো এখান থেকে জাম্প করে দিল, ঠিক আছে, পেছনে সরে গেলে তো বোটের ভেলোসিটি -3 হওয়ার কারণে দেখা যাবে কি, ও বোটটা মুভিং একটু ব্যাকওয়ার্ড পজিশনে চলে আসার কারণে ও যখন জাম্প করো, খেয়াল করবা তোমরা কি আজানের সাউন্ড বেশি শুনতে পাচ্ছ আমার সাউন্ড থেকে? জি স্যার, একটু ওয়েট করে তারপর আচ্ছা না একটু হয় ওয়েট করি, ক্লাসটা হ্যাঁ এক কন্টিনিউ মিনিট করছি। ওয়েট করি। কে আসে নাই আজকে, দেখো তো, আফিফা আসে নাই, আর হচ্ছে গিয়ে তাসনুবা রোজ আসে নাই, ঠিক আছে। ওকে, তো যেটা বলছিলাম যে তার বোর্ড থেকে ও যখন জাম্প করলো, কেউ যখন খেয়াল করবা, কেউ যখন জাম্প করে তখন তার টার্গেটটা কি থাকে, যে ফ্লোর, মনে করো বোর্ড থেকে জাম্প করলো, ওয়াটার কিছু আছে, সে তার পজিশন থেকে এতটুকু ওয়াটার আছে, সে মনে করো ফ্লোরটা এদিকে, সে এই পয়েন্টকে
টার্গেট করে সে কিন্তু জাম্প করলো, কিন্তু জাম্প করার ঠিক আগ মুহূর্তে তার বোট কিন্তু তোমার একটা ফিক্সড ভেলোসিটি, এই -3 ভেলোসিটিতে কি একটু সরে যাওয়ার ট্রাই করবে। তো ও যখন সরে যাওয়ার ট্রাই করবে তখন ওই নাম কি ওর তারেক হচ্ছে গিয়ে জাম্প করলে দেখা যাবে কি ওর টার্গেটটা এরকম ঠিক ওই মুহূর্তে একটু পেছনে সরে যাওয়ার কারণে ওর রেজাল্টেন্ট সে একটা ভেলোসিটি ফিল করবে। ওর ভেলোসিটি যেমন 4 আর বোটের ভেলোসিটি কত -3, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে বলো তো? রেজাল্ট ভেলোসিটি কত হবে? তারেক ভেলোসিটি প্লাস বোট ভেলোসিটি অ্যাডিশন, কারণ ভেলোসিটি যেহেতু ভেক্টর, তো দ্যাট ইজ এ রেজাল্ট ভেলোসিটি এরকম হবে। তাহলে এরকম হলে আমি যদি ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে রেজাল্ট ভেলোসিটি এই ভেলোসিটি তারেকের ভেলোসিটির সাথে বোটের ভেলোসিটি কি অপোজিট ডিরেকশনে। এই কারণে তারেকের ভেলোসিটি যদি 4 হয় তাহলে বোটের ভেলোসিটি কত হবে -3। তো সেটা হচ্ছে গিয়ে কত 1 মিটার পার সেকেন্ড। তাহলে তারেক ঠিক একটা মুহূর্তের জন্য সে 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ফিল করবে। তো 1 সে তো 4 কে মানে সে তো জানে যে আমার ভেলোসিটি 4, কিন্তু বোটে -3 হওয়ার কারণে সে যখন জাম্প করবে তখন তার রেজাল্টেন্ট ভেলোসিটি থাকবে 1। তাহলে 1 ভেলোসিটি থাকলে সে কি এত দূরে গিয়ে পৌঁছাবে? সে ভেলোসিটি আগে পৌঁছালে সে হচ্ছে গিয়ে কি একটু আগেই পড়ে যাবে, শোরের আগেই পড়ে যাবে, তখন সে এই কারণে পানিতে পড়ে গেল। বুঝতে পেরেছি? জি এটা স্যার, হচ্ছে বুঝতে গিয়ে বি পেরেছি। নাম্বারটা। ওকে, এই হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার বি। এটা ছিল আমাদের লাস্ট লেকচারে, এগুলো খুবই সহজ কিছু কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, আমি আরেকটা কোয়েশ্চেন দিই। স্যার আসলে আজকে তো ফার্স্ট ক্লাস আমাদের এখানে। হ্যাঁ, তোমরা অনেকে তোমরা করেছো, যেমন হোমওয়ার্ক কে কে করে নাই আমি বলি। অদিতা করে নাই, তারপর হচ্ছে গিয়ে আহ সাবিহা করে নাই, সাদিয়া করে নাই, তারপর আশা করে নাই স্যার। করছি কে করেছে? সাদিয়া করছো? আচ্ছা সাদিয়া করেছে, হ্যাঁ সাদিয়া স্যার করেছে, আমি ও লাস্ট জি স্যার, আমি তো দিয়েছে। সাদিয়া করেছে, সাবিহা করে নাই, আর হচ্ছে আম, এই তো আশা। আয়েশা করেছে, আয়েশা করেছে। তো যাই হোক, এখন যারা করো নাই তারা কিন্তু, আমি যেটা বলেছিলাম যে শুরুতে তোমাদের আমি এখন থেকে যে হোমওয়ার্ক গুলা দিব এইগুলা তোমরা যেটা করবা, একটা আলাদা একটা কাগজে সেটা একটা নোটের স্টাইলে করে ফেলবা। তারপর যখন সলভটা আসবে তখন যেটা কনফিউশন থাকবে সেটা কনফিউশন হয়ে গেল, বা থাকলো সেটা সলভ হয়ে যাবে। কিন্তু ওই প্রবলেমগুলো একটা আলাদা করে একটা জায়গাতে কালেক্ট করে রাখবা, কারণ আমি যে প্রবলেমগুলো এখন থেকে দিব সেটা হচ্ছে অনেকগুলো বই অ্যানালাইসিস করে তোমাদেরকে একটা কোশ্চেন ব্যাংক তৈরি করতেছি, সেইখান থেকে দিচ্ছি। ঠিক আছে, বা সেখান থেকে দিব। তো আলটিমেটলি তোমাদের যে সুবিধাটা হবে, তোমরা যখন বোর্ড কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা যখন হবে, এক্সাম যখন হবে, এইগুলো তোমরা বের করে জাস্ট রিভিশন করবে বা আরেকবার দেখে দেখে প্র্যাকটিস করলে তোমরা আশা করি পেয়ে যাবে। বুঝতে পারছো? তো এটা তোমাদের জন্য অনেক হেল্প হবে। যেমন লাস্ট ক্লাসে আমি 6টা প্রবলেম দিয়েছিলাম, সবগুলাই হচ্ছে গিয়ে যা মানে কলিশন রিলেটেড। আমরা লাস্ট, মোমেন্টাম নিয়ে। হ্যাঁ কলিশন আর মোমেন্টাম রিলেটেড, এগুলো নিয়ে লাস্ট ক্লাসের লেকচারটাও কিন্তু কলিশন আর মোমেন্টাম রিলেটেড টপিকসই ছিল। আজকে আমরা যেটা পড়বো ফ্রিকশন রিলেটেড। ঠিক আছে, ফ্রিকশন নিয়ে আমরা ডিসকাস করব। অ্যান্ড নেক্সট ক্লাসটাও ফ্রিকশন রিলেটেড উপর ভিত্তি করে কিছু কোয়েশ্চেন্স থাকবে, এগুলো তোমরা নোট করে ফেলবা। ঠিক আছে, নোট করে দেখবা যে তোমার পড়ালেখাটা গুছিয়ে আসবে, এখন থেকে একটা প্যাটার্নে চলে আসবে। এরপর তুমি যখন এক্সামে আসবে তোমাকে খুঁজতে হবে না ম্যাথ কোথায়, আমি কোথা থেকে করবো, কি করবো না করবো, এগুলো খুঁজতে হবে না। একটা সুন্দর মতো একটা ফাইল করে থাকবে, ফিজিক্সের একটা ফাইল রাখবা, ওইখানে শিটগুলো রেখে দিবা, হেডলাইন সহকারে লিখে লিখে রাখবা। তাহলে দেখবা একটা প্যাটার্নে পড়লে পড়ালেখা ভালো হবে। ঠিক আছে, গুছানো থাকবে সবকিছু, ওয়েল ফার্নিশ থাকবে। স্যার, বলো। স্যার আজকে আমাদের ল্যাব ক্লাস ছিল ফিজিক্সের, তো উনি বললো আমাদের নাকি A4 সাইজ পেপারে প্র্যাকটিক্যাল করতে হয়, লাইক সব সাবজেক্টে তো আমরা হ্যাঁ হ্যাঁ, লাইক সব করি। সাবজেক্ট আমি বলতে পারবো না, ফিজিক্সেরটা যেটা হয়েছে, ফিজিক্সের কপি কেনার দরকার নেই, যেমন ল্যাব কপি, ওইটা হচ্ছে কি A4 সাইজের যে পেপারটা আছে ওটা তোমার একটা বান্ডেল কিনে নিবা 300 পেজে, ওইটাই ইউজ করবা। ঠিক আছে, যেমন আমরা এই কারণে এটা করি, যেমন একটা ল্যাব খাতা যখন কেউ কিনো, মাঝখানে একটা ভুল যখন হয় টিচার তো এটা মার্ক করে দেয়, তো ওইটা মাঝখান দিয়ে ছিঁড়ে খুলে লাগানোটা তো টাইম সাপেক্ষ। এই কারণে আমরা হচ্ছে গিয়ে আলাদা করে করাই, যাতে করে তোমার একটা পেজে ভুল হলো ওই পেজটা কেটে ফেলে দিবা, তারপর নতুন একটা পেজ কারেকশন করে নতুন পেজটা অ্যাড করে পেজটা আপলোড করে দিবা। এটা তোমার জন্য সুবিধা হবে। বুঝতে পেরেছো? এই কারণে তোমার এই কাজগুলো করা হয়। আর তাহলে কি লাস্টে এটা যে স্পাইরাল করে তারপর জমা দিতে হবে, তাই তো? হ্যাঁ, তারপর ওইটা তোমার কারেকশনের থাকবে। ফার্স্ট ইয়ারে তোমার ধরো 10টা প্র্যাকটিক্যাল, 10টা প্র্যাকটিক্যাল, এক একটা প্র্যাকটিক্যালে 4টা 5টা যদি পেজ হয়, এটা অ্যাসাইনমেন্টের মতো করে থাকবে। তারপর ওইগুলো যখন সব কিছু, তখন দেখবো কোনো ভুল নাই,
টিচার যখন চেক করে দিয়ে দিবে যে কোনো ভুল নেই, তখন এটাকে তুমি একটা ফার্স্ট ইয়ারের জন্য একটা স্পাইরাল করে ওটা তোমার কাছে রেখে দিবা। কলেজ যখন তোমার কাছ থেকে চাইবে তখন তুমি সেটা করবা, কি বলে, সাবমিট করে দিবা। বুঝতে পেরেছো সুবিধাটা? আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে গিয়ে যদি শেষ হয়ে যায় আমরা নিউ লিংকে জয়েন করব। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার আগ দিয়ে আমাকে একটু নক করবা। ঠিক আছে, আমরা ফ্রিকশন নিয়ে একটু ডিসকাস করবো আজকের ক্লাসটা। আপনি 3 এর এ করাই দেন, হ্যাঁ 3 এর এ করাই দেন। 3A কোশ্চেনটা পড়ো, আমার কাছে রিটেন লেখা নাই। কোশ্চেন কি ছিল দাঁড়াও দেখি। 3A, a 50 gram object has an elastic correction with 80 kg stationary object 20 minutes. 3A তো পারছো মেবি, তুমি তো পেরেছো, তাসনিয়া বলছিলে না? জি তুমি তো স্যার, পেরেছো আপনি maybe। তো বললেন আমি 3 এ ভুল করছি। ও 3A, আচ্ছা 3A নাকি 2A কোনটা ভুল করছো? আমার ঠিক 3A তো মনে হয় ভুল করেছো। 50 গ্রাম অবজেক্ট হ্যাড এন, তুমি যে ক্যালকুলেশনে ভুল করেছো। ঠিক আছে, ওই যে ফর্মুলা ছিল না, এখানে বলেছে একটা 50 গ্রাম অবজেক্ট, একটা বিশাল অবজেক্টের সাথে কলিশনে পার্টিসিপেট করছে। এটার ম্যাস ছিল 0.05 কেজি, আর এটা ছিল কত 80 কেজি মেবি, তাই না? জি স্যার। 80 কেজি। সো ও যখন ওর সাথে কলিশনে পার্টিসিপেট করবে তখন এটা যদি স্টপ ছিল তাহলে এর ভেলোসিটি কিছু একটা হবে, আমরা পরে দেবো। v1 ক্যালকুলেশন করবা। তুমি v1 এর যে ফর্মুলা ওইটা লিখতে তুমি ভুল করেছো কোনো কারণে, কোথাও না কোথাও, যার কারণে তোমার রেজাল্ট 19.975 তো আসছে ঠিকই, এখানে একটা মাইনাস আসে নাই। ঠিক আছে, এখানে একটা মাইনাস হবে। v1 এর ভেলোসিটি হবে 9-19.975 মিটার পার সেকেন্ড। স্যার v1 না তো v2 চাইছে না, স্টেশনারি অবজেক্টের ভেলোসিটি। আচ্ছা, আর যদি v1 আসে আর যদি v2 চাই তাহলে সেটা কি অলমোস্ট জিরোর কাছাকাছি কিছু একটা ভেলোসিটি হবে। স্যার আমার তো 0.024 আসছে, আচ্ছা তাহলে আর আমি আপনি মনে, এটা ভুল আচ্ছা ঠিক বলছেন। আছে, তাহলে আমি মনে হয় v1টা ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, v2 স্যার যদি জিরোর কাছাকাছি আছে তাহলে এটা হয়ে যাবে। বলো। 80 কেজি, স্যার এটা 5B করাইলে একটু ভালো হতো। 3A, 5 এর B, 5 এর B, না স্যার 5 এর B। 5 এর B দেখি 5 এর B কি ইয়েস বলেছে। স্যার। 5 এর বি বলেছে দুইটা অবজেক্ট 32454 ইজ দিস কলিশন ইলাস্টিক অর 35। আমি বোর্ড একটু দেখে দেখে কোশ্চেনটা ড্র করি, ঠিক আছে। 5 তো সোজা, এটা ওকে তো স্যার। না করার কিছু নাই। এটা হচ্ছে 3 কেজি অবজেক্ট, এটার ভেলোসিটি হচ্ছে গিয়ে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গিয়ে 5 কেজি একটা অবজেক্ট, এটার ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে, এটার ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, এই হচ্ছে। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে ডিটারমাইন দ্য কম্বাইন্ড ভেলোসিটি। কম্বাইন্ড ভেলোসিটি মানে কি, কি বোঝা যাচ্ছে বলো তো, কেউ একজন কে পারবে বলতে? স্যার আফটার কলিশন যে একটা ভেলোসিটি নিয়ে একসাথে যায় ওটা হ্যাঁ, দুইটা কম্বাইন্ড অবজেক্ট ভেলোসিটি। হচ্ছে গিয়ে এরা কলিশনের উপর এক হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে তারপর দুটো একসাথে মুভ করে স্টার্ট করবে। তো আমি যদি এটা কনজারভেশন ল অফ মোমেন্টাম লিখি তাহলে কত হবে, 3 ইন্টু 2 হবে প্লাস 5 ইন্টু কত হবে, -4 হবে। মাইনাস কেন এসছে বলো? স্যার অপোজিট ডিরেকশনে ভেলোসিটি। অপোজিটে আছে, তুমি যদি এটাকে মাইনাস, ব্যাকওয়ার্ড ডিরেকশন। হ্যাঁ তুমি যদি এটাকে -2 বলতা তাহলে এটাকে বলতে হবে +4। তুমি যেটাকে পজিটিভ হিসেবে কাউন্ট করে নিবে তোমার ইচ্ছা, ঠিক আছে। তা আর যদি কম্বাইন্ড হয়ে যাবে তাহলে কম্বাইন্ড ম্যাস হয়ে যাবে 3 + 5 আর ভেলোসিটি হয়ে যাবে v। ওকে, এটা হবে কত, 6 - 20 আর ইকুয়াল কত হবে 8v। সো আলটিমেটলি আমি যদি 8 দিয়ে ডিভাইড করো কত হবে, 14/8। 14/8 এটা হবে গিয়ে 1.75 -1.75 মিটার পার সেকেন্ড। তার মানে আমি কি বুঝলাম যে কম্বাইন্ড ভেলোসিটি, তো কম্বাইন্ড ভেলোসিটি will be 1.75 meter per second along স্যার 5 kg object। বলো।
স্যার 5 এর এ বলে নাই তো, 5 এর বি বলছিলাম। আচ্ছা, এ হয়ে গেল 5 কম্বাইন্ড স্যার 5 এর ভেলোসিটি, বি পাইলেন। এটা। আর Yes, sir. বি কি হবে? বি এর জন্য তোমার কি করতে হবে? বি এর জন্য কি করতে হবে? এনার্জি ক্যালকুলেট করতে বিফোর হবে তো এটা তো সহজ, এনার্জি ক্যালকুলেশন তো সহজ। আমরা এখানে করব বিফোর কলিশন, আফটার কলিশন। বিফোর কলিশনে কত হবে? হাফ ইন্টু ম্যাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, হাফ ইন্টু 3 ইন্টু 2 স্কোয়ার, আর এখানে কত হবে? প্লাস হাফ ইন্টু 5 ইন্টু কত? 4 স্কোয়ার। এটা হচ্ছে বিফোর কলিশন। আর আফটার কলিশনে কত হবে? যেহেতু কম্বাইন্ড হয়ে যাবে, তাহলে কম্বাইন্ড ম্যাসটা কত হবে? 3 প্লাস 5 হবে না? 3 প্লাস 5 ইন্টু ভেলোসিটি কত? 1.75, তাহলে এখানে হবে 1.75 স্কোয়ার। তখন দেখবা এই দুইটা ইকুয়াল আসে কিনা। যদি ইকুয়াল আসে আমরা কি বলবো? ইলাস্টিক কলিশন। আর যদি ইকুয়াল না আসে তখন আমরা কি বলবো? কি বলবো? নন ইলাস্টিক বা ইনইলাস্টিক। নন স্টিক, নন স্টিক। এটা প্যান নিয়ে চলে Non-stick আসছে, college. রান্না বান্না করতে করতে পাগল হয়ে গেছে এরা। একটু ফিজিক্সও পড়তে হবে, ঠিক আছে? নন স্টিক না, এটা হচ্ছে নন ইলাস্টিক। আচ্ছা, যাই হোক, একটা ভালো শব্দ আমরা শিখতে পেলাম। একটা মজার ঘটনা বলি। আমি যখন, অনেক আগের ঘটনা, প্রায় 4-5 বছর আগে একটা স্টুডেন্টকে পড়াইতাম। তো বাংলা আমরা পড়েছি না, যে কি বলে, ওই যে কি বলে এটাকে, জড়তাকে কি বলে ইংরেজিতে? লাইক, স্ট্যামার। না না না, একটু ওয়েট। যদিও তোমরা একটা জোক সাথে ধরতে পারবা না, কারণ তোমরা বাংলা মিডিয়ামে পড়ো নাই তো। এটা আসলে বাংলা মিডিয়ামের জন্য। একটু দাঁড়াও, বলছি যখন আবার স্যার জোক। আমি ছিলাম ক্লাসে বাংলা, আমাকে বলতে পারেন। না, তোমাকে একা বললে তো হবে না। দাঁড়াও, জোক যখন বলবো তাহলে জোকসটা বলেই নেই। দাঁড়াও, নাহলে পড়াশোনাটা হবে না ঠিকঠাক মতো। ইনার্শিয়া মনে এসেছে, ইনার্শিয়া। সো ইনার্শিয়া তো দুই ধরনের, তাই না? একটা কি স্ট্যাটিক, আর একটা কি স্ট্যাটিক আর কাইনেটিক। কাইনেটিক। স্ট্যাটিকেরটা হচ্ছে গিয়ে স্থির, মানে কাইনেটিক, স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থির জড়তা। আর একটা হচ্ছে কাইনেটিক ইনার্শিয়া, বা এটাকে বলা হয় গতীয় জড়তা। ওকে, বাংলাতে এটাকে বলা হয় স্থির জড়তা, আর এটাকে বলা হয় গতীয় জড়তা। তো অনেক বছর, মানে 4-5 বছর আগে একটা স্টুডেন্টকে পড়াতাম। ওকে হচ্ছে গিয়ে, ও হচ্ছে 9-এর কমার্সের স্টুডেন্ট ছিল। সো দেখা যায় ম্যাথমেটিক্স পড়াতাম, আর সামটাইমস মাঝে মাঝে ওদের একটা বিজ্ঞান বই আছে, ওইটা পড়াতাম। তো একদিন এরকম পড়াচ্ছি, ইনার্শিয়ান এক্সাম্পল দিচ্ছি, অনেকগুলো এক্সাম্পল দিলাম। তারপর বললাম যে এই ইনার্শিয়াটা বা জড়তাটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্থির জড়তা বা স্ট্যাটিক জড়তা বলে। তখন এটা বলে আমি তাকে বললাম যে বলো তো আরেকটা কি হবে। তখন বলো তো, তার সে কি বলেছে? সে বলেছে একটা যদি স্থির হয় আরেকটা হবে কি? আরেকটা হবে অস্থির। অস্থির জড়তা। তো আমি তো অনেকক্ষণ হাসলাম আমার কথা শুনে, যে এটা কি বললো, অস্থির জড়তা। তো ওইটাই মনে আসলো পড়াইতে গিয়ে। তো স্থির জড়তা একটা, অস্থির না। পরে বললাম অস্থির না রে বোকা, এটা হচ্ছে গতীয় জড়তা বা কাইনেটিক ইনার্শিয়া। তো ওইটাই নন ইলাস্টিক থেকে নন স্টিক চলে গেছে, ইলাস বাদ দিয়ে স্টিকে চলে গেছে ডাইরেক্ট। ওকে, আজকে আমরা মোটামুটি অনেক সময় লাস্ট ক্লাস নিয়ে কথা বললাম, আমরা একটু ফ্রিকশনে চলে যাবো। আর বলো। একটা কথা ছিল, হুম যেহেতু আমরা দুইজন নতুন আসছি, হুম হুম চ্যাপ্টার 4 তো আমরা আসার আগে স্টার্ট হয়ে গেছে, তো আমরা তো মাত্র মোমেন্টাম নিয়ে ম্যাথ স্টার্ট করলাম। ওকে। এর আগেও কি কোনো ম্যাথ স্টার্ট হয়েছে? না, এর আগে আমরা বই থেকে কিছু প্রবলেম সলভ করেছিলাম। ওইটা হচ্ছে গিয়ে, যে প্রবলেমগুলো আমি সলভ করেছি সেটা হচ্ছে টোটালটা এফ ইকুয়ালস টু এম এ রিলেটেড। ওকে, এফ ইকুয়ালস টু এম এ রিলেটেড। আর হচ্ছে গিয়ে তোমরা যেগুলো মিস করেছো এগুলো হচ্ছে তোমাদের এই যে ব্যাচে যে কয়েকজন আছে, বিশেষ করে অদিতার খাতাটা অনেক ফ্রেশ, আমি মোটামুটি দেখেছি। ওর কাছ থেকে তুমি লেকচারটা কালেক্ট করে নিতে পারো। দেখবা, প্রথমে দেখার পর যদি কোনো প্রবলেম মনে হয় যে এই প্রবলেমটা আমি বুঝতেছি না, বা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমার মাথায় ঢুকতেছে না, তখন ওইগুলো আমরা করি। তবে আমি এটুকু বলছি, আমি যেগুলো পড়িয়ে এসেছি ওইগুলোর উপর টোটাল আমি একটা ক্লাস বা দুইটা ক্লাস আবার রিভিশন হবে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। বুঝতে পেরেছো? তো এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই, ঠিক আছে? আর তাছাড়া লেকচার কালেক্ট করে নিবা, তোমাদের ফ্রেন্ডরা যারা আছে
অদিতার খাতা এই কারণে বললাম, ও হচ্ছে নোট করে আমাকে মাঝে মাঝে দেখায় যে স্যার আমি এভাবে লিখেছি, দেখেন ঠিক আছে কিনা। বাকিটা দেখালে হয়তো বাকিদেরটাও বলতে পারতাম। ঠিক আছে, যাই হোক, ফ্রিকশন আমি কথা বলি। ফ্রিকশনটা কি? ফ্রিকশনটা কি? ফ্রিকশন হচ্ছে যে একটা অবজেক্ট যখন মুভমেন্ট হইতে চায়, তার মুভমেন্টে যখনই বাধা আসে, সেটা কার কারণে আসে? ফ্রিকশনের কারণে। এইখানে মনে করো আমি একটা অবজেক্ট নিলাম, সেই অবজেক্টটা হচ্ছে 5 কেজি একটা অবজেক্ট। এই অবজেক্টের ওয়েট কোথায় কাজ করবে? এক্স্যাক্টলি ডাউনওয়ার্ড ডিরেকশনে। ওয়েটটা কত? 5 ইন mg, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে জি এর ভ্যালু আজকের জন্য বা এই এক্সাম্পলের জন্য 9.8 না নিয়ে জি এর ভ্যালু 10 নিয়ে কাজ করব। ঠিক আছে, এই ম্যাথের জন্য বা আজকে টোটাল। কেন? কারণ ক্যালকুলেটর যাতে না আসে আমাদের ক্যালকুলেশনে, কারণ ক্যালকুলেটর আবার হাতে নিব, কিছু টাইম নষ্ট হবে। 10 দিয়ে মাল্টিপ্লাই করা অনেক ইজি হবে। সো ওয়েট কত? m ইন্টু জি। এখন তুমি যদি মনে করো এই অবজেক্টটাকে ধরো 5 নিউটন ফোর্স দিলা, অ্যাপ্লাই একটা 5 নিউটন ফোর্স, একটা ধাক্কা দিলা, বাট এই অবজেক্টটা ডান দিকে মুভ করতেছে না। কেন করছে না বলো তো? এটার পেছনে কারণ হচ্ছে গিয়ে কি দায়ী? ফ্রিকশন আছে। ফ্রিকশন যদি থাকে তাহলে অবজেক্টটা কি করবে না? সামনের দিকে যাবে না। সো ফ্রিকশন একটা কি? ফ্রিকশন থেকে, ফ্রিকশন হচ্ছে ঘর্ষণ, বা ফ্রিকশন থেকে একটা টার্ম আসে, সেটাকে বলা হচ্ছে, আমরা বলছি ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সটা কি? সামনের দিকে আমার কোনো একটা অবজেক্ট যখন মুভমেন্ট স্টার্ট করে বা মুভ হইতে চায়, ওর মুভমেন্টে অপোজিট ডিরেকশন থেকে যে বাধাটা আসে সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। বাধা বা অবস্ট্যাকল, এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ একটা রেস্ট্রিকশন বা রেজিস্ট ফোর্স। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। সো ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কাজ করছে, অ্যাক্টিভেট আছে কোন দিকে? টু দা লেফট। এখন মনে করো ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে 10 নিউটন। ওকে, ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে 10 নিউটন। তাহলে কি এই 5 কেজি অবজেক্টকে তুমি কি রাইট ডিরেকশনে সরাইতে পারবা 5 নিউটন যদি ফোর্স অ্যাপ্লাই করো? No, না পারবা? পারবা না। তো ফ্রিকশনাল ফোর্স নিয়ে আই থিঙ্ক তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো। তো ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে কিভাবে, কোথায় কাজ করে? আমরা যেই সারফেসে একটা অবজেক্ট রাখবো, ওই সারফেসের, ওই সারফেসটা কিভাবে তৈরি, ওই সারফেস এন্ড যে অবজেক্ট রাখবো তার সারফেসের তার সারফেসের ম্যাটেরিয়ালস উপর ডিপেন্ড করে। বোথ সারফেস যদি খুবই স্মুথ হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স অনেক কম থাকবে। যে কোনো একটা সারফেস যদি স্মুথ হয়, ধরো ফ্লোরের সারফেস যদি স্মুথ হয় বাট অবজেক্টের সারফেস স্মুথ না, রাফ, তাহলে ফ্রিকশনাল ফোর্স কিন্তু ভালোই থাকবে। দুইটা যদি বেশি, অবজেক্টের সারফেস আর ফ্লোরের সারফেস দুইটাই যদি রাফ হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স কি আরো বেশি থাকবে। আর যদি দুইটাই স্মুথ হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স সবচেয়ে কম থাকবে। তার মানে ডিপেন্ড করতেছে আমি অবজেক্টের সারফেস এন্ড ফ্লোরের সারফেস, দুইটা সারফেসের উপর ডিপেন্ড করে ফ্রিকশনাল ফোর্স। তো এই এক্সাম্পলের জন্য ফ্রিকশনাল ফোর্স হচ্ছে গিয়ে কত? 10 নিউটন। তার মানে আমি ধরো 10 নিউটন এনি হাউ ক্যালকুলেশন করেছি। এখন আমি যদি 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি এই অবজেক্টকে, এই অবজেক্টটা যাবে না। কেন যাবে না? কারণ 10 নিউটন ফ্রিকশনাল ফোর্স আছে, তাকে বাধা দিচ্ছে। ওকে, কিন্তু 10 নিউটন নিয়ে তো আমার কোনো ধারণা ছিল না যে ফ্রিকশনাল ফোর্স যে 10 নিউটন, এটা তো ক্যালকুলেশন করা যাবে না। তুমি ধরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা, তোমার ধরো হাতের মধ্যে একটা, এখানে একটা মেশিন লাগানো আছে, তুমি ধাক্কা দিলে মেশিনে লেখা ওঠে 5 নিউটন। তো 5 নিউটন ফোর্স, 5 নিউটন দিলা, অবজেক্টটা যাচ্ছে না। ওকে, তারপর তুমি কি করলে? তার মানে বুঝলে যে ফ্রিকশনাল ফোর্স মেবি 5 নিউটন। তারপর তুমি কি করলা? 1 ইনক্রিজ করে তুমি 6 নিউটন ফোর্স দিলা। আবার তুমি 6 নিউটন ফোর্স দিলা, তারপরও দেখছো অবজেক্টটা ডান দিকে যাচ্ছে না। তার মানে তুমি কি ধরে নিলা? মেবি ফ্রিকশনাল ফোর্স 6 নিউটন। তারপর তুমি কি করলে? 6 থেকে বাড়িয়ে 7 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে, তখনও অবজেক্ট যাচ্ছে না। তোমার কাছে কি মনে হচ্ছে? ফ্রিকশনাল ফোর্স মেবি কি 7 নিউটন। তুমি এরপর 8 নিউটন দিলা, যাচ্ছে না। 9 নিউটন দিলা, যাচ্ছে না। 10 নিউটন দিলা, তখন কি? এরপরেও যাচ্ছে না। এরপর কি 11 নিউটন দিলা, তখন কি অবজেক্টটা যাবে? মুভ হবে? Yes, sir, যাবে। মুভমেন্ট হবে। তার মানে কি বুঝলা? যে 11 নিউটন দেওয়ার আগ পর্যন্ত এই অবজেক্টের মুভমেন্ট হচ্ছিল না। 11 নিউটন দেওয়ার কারণে অবজেক্টের যেহেতু মুভমেন্ট হচ্ছে, তার মানে এইটাই কি ফ্রিকশনাল ফোর্স এই সারফেসের জন্য। বুঝা গেছে? 10 নিউটনটাই কি এক্সাক্ট, মানে এই অবজেক্টকে মুভ করার জন্য সবচেয়ে মিনিমাম আমাকে কি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেই হবে মুভমেন্টের জন্য। ওকে, সো এই যে 10 নিউটন সবচেয়ে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স একটা সারফেসের জন্য, এটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। ওকে, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স।
সো লিমিটিং ফ্রিকশনাল ফোর্সকে আমরা কিভাবে এক্সপ্লেন করব? কোন একটা অবজেক্ট একটা সারফেসে রাখবো, সেটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করতে থাকবো, যখনই এটা, তার মানে খেয়াল করে দেখো 10 নিউটন ফোর্স দেওয়ার পর ফ্রিকশনাল ফোর্স কি বলবে, যে 5 নিউটন দিয়েছে, বলবে না হবে না, তো আমার কাছে আরো এক্সট্রা 5 আছে। 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে সে বলবে আমার কাছে আরো 4 আছে। 7 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে ও বললো আমি তার থেকে আরো 3 বেশি। তারপর তুমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার কারণে ফ্রিকশনাল ফোর্স কি বলবে, যে আই এম ভ্যানিশড। ওকে, এরপর তুমি একটু বেশি 10 থেকে একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করলে এই অবজেক্টটা মুভমেন্ট করা স্টার্ট করবে। সো যেই ফোর্স একটা অবজেক্টের ওপর ম্যাক্সিমাম যেই ফোর্স অ্যাপ্লাই করলে ওই অবজেক্ট মুভ হওয়ার জন্য স্টার্ট হয়, ঠিক আছে, মুভমেন্ট করার জন্য স্টার্ট হয়, সেটাই হচ্ছে গিয়ে তার মুভমেন্ট, জাস্ট সে রেডি টু মুভ, ওইটাই হচ্ছে গিয়ে তার লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, ওই ফোর্সটাই হচ্ছে কি লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, এটা এক্সাম পরীক্ষাতে 1 মার্কের জন্য আসে। স্যার এটা তাহলে এটা 11 হবে না? লাইক 11 11 হইলে হইলে তো না 11 হলে তো ধরো 10 নিউটন ফোর্স দিলে তার ফ্রিকশনাল ফোর্সটা ক্যান্সেল হয়ে গেল, এরপর তুমি 10 থেকে যেটাই দিবা ওই ফোর্স নিয়ে এসে সামনের দিকে এগিয়ে যাবে। বুঝতে পারছো? সো 10 নিউটন ফোর্স হচ্ছে কি লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, মানে ফ্রিকশনাল ফোর্সের সবচাইতে ম্যাক্সিমাম ভ্যালু। বুঝা গেছে? ওকে, মানে স্যার যেটা হচ্ছে অবজেক্টটাকে মুভ করার জন্য আটকাচ্ছে ওটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্স আর লিমিটিং ফ্রিকশনাল ফোর্সের মধ্যে ডিফারেন্সটা কি একটু বুঝতে পারলাম না। যেমন 5 নিউটন ফ্রিকশনাল ফোর্স, 6 ও ফ্রিকশনাল ফোর্স, 7 ও ফ্রিকশনাল ফোর্স, 8 নিউটন ফ্রিকশনাল ফোর্স, 9 ও ও ফ্রিকশনাল ফোর্স। তাহলে বাট লিমিটিং 10টা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু, মানে এর তুমি এই যে 5 থেকে নিয়ে 9 পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করার কারণে এই অবজেক্টের কিন্তু মুভমেন্ট হয় নাই, বাট 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার কারণে তার কিন্তু কি সে মুভমেন্ট হওয়ার জন্য সে এখন রেডি, এর থেকে একটু বেশি দিলে সে কি করবে, মুভ করা স্টার্ট করবে। বুঝা গেছে? অর সেটা স্যার বুঝে গেছে। ওকে, সো এটাই হচ্ছে কি আমাদের লিমিটিং ফ্রিকশন। এটা 1 মার্কের জন্য এক্সামে আসে, এটা ডেফিনেশন বইতে খুব সুন্দর করে লেখা আছে, পড়ে ফেলবা খুব সুন্দর করে। ঠিক আছে, ওকে, আমরা লিমিটিং ফ্রিকশনাল ফোর্সে চলে গেলাম। এবার আমরা একটু লিমিটিং ফ্রিকশনাল ফোর্স বা এখানে আর কি কি আছে সেটা একটু দেখার ট্রাই করে আসো। এখানে যে 5 কেজি অবজেক্ট আছে, এই অবজেক্ট আমাদের মেবি টাইম চলতেছে, 5 কেজি যে অবজেক্ট আছে তার ওয়েট কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, আর আরেকটা ফোর্স আছে সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। এই রিয়াকশন ফোর্স হচ্ছে গিয়ে কোন দিকে, আর ফর রিয়াকশন ফোর্স, ঠিক আছে, বা রিয়াকশনও বলা হয়। সো রিয়াকশন ফোর্সটা কাজ করছে, তুমি একটা অবজেক্টকে যেই প্লেনে রাখবা ওই প্লেনের ঠিক আপওয়ার্ড ডিরেকশন হচ্ছে রিয়াকশন ফোর্স কাজ করবে। বুঝতে পেরেছো? মনে করো আমি এই পেনকে এইভাবে যদি আটকে রেখে, এই মার্কারটাকে যদি এখানে বোর্ডে আটকে রেখে ধরো ছেড়ে দেই, তারপর সেটা বোর্ডটার ওয়াল ঘেঁষে নিচে পড়ে যাবে, তার রিয়াকশন ফোর্স কোনো কিছু থাকবে না, কারণ এই ফোর্স এই মার্কারের ওয়েট কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, কিন্তু তাকে কোনো সারফেসের উপর সে নাই না, কোনো সে ছেড়ে দিলে সে সুন্দর মতো পড়ে যাবে, তাহলে এই মার্কারে কোনো রিয়াকশন ফোর্স নাই। কিন্তু এই মার্কার যখন এই বোর্ড ঘেঁষে ঘেঁষে চলে যাবে, তার মুভমেন্ট যেদিকে হবে আপওয়ার্ড ডিরেকশনে তার ফ্রিকশনাল ফোর্স থাকবে, বাট রিয়াকশন ফোর্স থাকবে না। কিন্তু এই অবজেক্টের রিয়াকশন ফোর্স আছে, কারণ এই অবজেক্ট একটা সারফেসের উপরে আছে। তো রিয়াকশন ফোর্স হবে যেই সারফেসের উপর থাকবে ওই সারফেস থেকে পারপেন্ডিকুলার লাইন ড্র করব, ওই পারপেন্ডিকুলার লাইন বরাবরই হবে রিয়াকশন ফোর্স। এখন এই 5 কেজি অবজেক্টকে আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, ক্যাপিটাল এফ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আমি যদি অ্যাপ্লাই করি তাহলে তার অপোজিট ডিরেকশনে যে ফোর্সটা কাজ করবে সেটাই কি ফ্রিকশনাল ফোর্স বা এফএস। এটা হচ্ছে ধরো 5 কেজি ফোর্স অ্যাপ্লাই করার কারণে অবজেক্টটা মুভমেন্ট হচ্ছে না। কেন মুভমেন্ট হচ্ছে না? বিকজ অফ ফ্রিকশনাল ফোর্স। ওকে, আচ্ছা, তো দেখা গেছে 5 কেজি অবজেক্ট আছে। এখন মনে করো তুমি যদি এখানে 5 কেজি অবজেক্টের বদলে 10 কেজি অবজেক্ট রাখো, তাহলে কি তোমার অবজেক্টটা মুভমেন্ট করার জন্য কি একই ফোর্স দিলেই হবে নাকি বেশি ফোর্স দিতে হবে? স্যার বেশি দিতে হবে কারণ বেশি ইনার্শিয়া দিতে বেশি হবে। হয়ে যাবে। ইনার্শিয়া বেশি হয়ে যাবে ম্যাস বেশি হওয়ার কারণে। তাহলে আমি বুঝতে পারছি যে এই বলতে কথাটা বুঝিনি। বলতে চাচ্ছি যে অবজেক্টের ম্যাস যদি বেশি হয় তাহলে 5 কেজি অবজেক্ট আর একটা হচ্ছে 10 কেজি অবজেক্ট, কোন অবজেক্টের জন্য মুভমেন্টটা ইজি হবে, 5 এর জন্য না 10 এর জন্য?
5 এর জন্য 5 এর জন্য। আর টাফ হবে কোনটার জন্য? 10 এর জন্য। 10 এর তার জন্য মানে বুঝতে পারছি যে 10 এর জন্য ডেফিনেটলি ফ্রিকশনাল ফোর্সটা বেশি কাজ করতেছে রিলেটিভ টু 5 কেজি অবজেক্টের। তার মানে ফ্রিকশনাল ফোর্সটা কি তার ওয়েটের সাথে রিলেটেড, ওয়েট ম্যাটার করে, রাইট? আর অ্যাকচুয়ালি সেটা ম্যাটার করে হচ্ছে রিয়াকশন ফোর্সের উপর। রিয়াকশন ফোর্স মানে কি সে যেই সারফেসের উপর আছে সেই সারফেসের উপর। কেন? কারণ তুমি ধরে নাও এরকম একটা অবস্থায় রাখলা একটা অবজেক্টকে, এরকম একটা ইনক্লাইন্ড প্লেনে রাখলা, তখন কি তার রিয়াকশন ফোর্সটা কি অপোজিট এদিকে না? Yes, sir. পারপেন্ডিকুলার ডিরেকশনে, এই পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর। তার মানে তখন হচ্ছে রিয়াকশন ফোর্স ফ্রিকশনাল ফোর্সে ডিপেন্ড করতেছে তার রিয়াকশন ফোর্সের উপর, কারণ সে যেই সারফেসে আছে ওই সারফেসের সাথে পারপেন্ডিকুলার যে ডিরেকশন সেটার সাথে রিলেট করে। তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 5 কেজি অবজেক্টের জন্য রিয়াকশন ফোর্স যা হবে 10 কেজি অবজেক্টের জন্য রিয়াকশন ফোর্স একটু বেশি হবে। সো এখান থেকে আমি বলতে পারি ফ্রিকশনাল ফোর্স হচ্ছে গিয়ে ডিরেক্টলি প্রপোর্শনালস টু ক্যাপিটাল আর। আর এখানে এফএসটা কি? লিমিটিং না স্যার? হ্যাঁ, এটা ডেফিনেটলি এটা লিমিটিং হতে হবে। লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। ওকে, সবাই বুঝতেছো তো? ইয়েস স্যার। ওকে, জি স্যার। তো আমি প্রপোর্শনাল সাইন স্কিপ করার জন্য কি আনবো? একটা কনস্ট্যান্ট আনবো। এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না, এটা মিউএস, এটা কনস্ট্যান্ট না, এটাকে কি বলা হয় জানো? মিউএস। কোএফিশিয়েন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোএফিশিয়েন্ট অ্যান্ড কনস্ট্যান্ট? বলতে পারবা? কোএফিশিয়েন্টের সাথে একটা ভ্যারিয়েবল থাকে আর কনস্ট্যান্ট হচ্ছে একটা আলাদা। বলতে পারছি না। কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে এমন একটা টার্ম বা এমন একটা কন্টেন্ট যেটা কখনো চেঞ্জ হবে না। আর কোএফিশিয়েন্ট হচ্ছে ভ্যারি করে, এক এক জায়গায় এক এক রকম হইতে পারে। ওকে, যেমন আমি এখানে ফ্লোরটা মনে করো টাইলস দিয়ে তৈরি, তাহলে ফ্রিকশনাল ফোর্স যেরকম হবে, ফ্লোর যদি মনে করো রাস্তার নর্মাল যে রোড থাকে ওই রোড হয়, তাহলে কি ফ্রিকশনাল ফোর্স কি বেশি হবে না কম হবে? স্যার পিচ বুঝিনি কোশ্চেনটা। পিচ যদি থাকে, পিচ রাস্তার যে রোডে যে গাড়ি চলে ওই রকম যদি রোড হয়, আর রোড যদি টাইলস করা থাকে, বাসার যে স্লিপারি টাইলস থাকে, তো কোথায় তোমার ফ্রিকশনাল ফোর্স বেশি হবে? কোন পিচ সারফেসে? সারফেসে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে আর পিচ- স্মুথ রোডে বেশি সারফেসে কম হবে। হবে। হ্যাঁ, পিচে বেশি হবে আর ফ্লোরে আর টাইলসে কি হবে? কম হবে। তার মানে ডেফিনেটলি তোমার মিউএস এর ভ্যালু ভ্যারি করে, পিচে একরকম হবে আবার টাইলসে কি আরেক রকম হবে। এই কারণে এটাকে কনস্ট্যান্ট না বলে এটাকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট। সো এটাকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনাল ফোর্স বা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। ওকে, এটা বলা হয়ে থাকে। তার মানে কি আমার যদি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন একটা সারফেসের বলে দেওয়া থাকে, এটার সাথে আমি আর মাল্টিপ্লাই করব, আর কোন বরাবর কাজ করছে? ডাব্লিউ। আর যেদিকে কাজ করছে ডাব্লিউ কি কোন দিকে কাজ করছে? তার ঠিক অপোজিট ডিরেকশনে। অপোজিটে কাজ এন্ড করছে। এই অবজেক্ট যেহেতু এই ফ্লোরটাকে ভেঙে নিচেও চলে আসতেছে না, আর এই অবজেক্ট যেহেতু উপরে উঠে যাচ্ছে না, তার মানে আমি বলতে পারবো আর ইকুয়ালস টু কি? ডাব্লিউ। এই ডায়াগ্রামের জন্য আর ইকুয়ালস টু কি হবে? ডাব্লিউ হবে। তারপর আমি আর এর বদলে ডাব্লিউ বসাবো, ডাব্লিউর বদলে কি বসাবো? এমজি বসাবো, তারপরে আমি কি পেয়ে যাব? ফ্রিকশনাল ফোর্স পেয়ে যাব। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তো এই হচ্ছে কি আমাদের এফএস ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। এটাকে আরেকভাবে লিখতে পারি আমরা, সেটা হচ্ছে মিউ এস ইকুয়াল টু লেখা যাবে এফ এস বাই আর লেখা যাবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে পরীক্ষাতে যদি আসে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, হোয়াট ইজ কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, তুমি এভাবে লিখতে পারবা যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইজ দ্য রেশিও বিটুইন লিমিটিং ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স। ওকে, দ্য রেশিও অফ লিমিটিং ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স। ইকুয়েশন দেখে দেখে আমরা ডেফিনেশন লিখতে পারবো। বুঝা গেছে? ইয়েস স্যার। স্যার আরেকবার রিপিট করা যাবে কথাটা, রেশিও কথাটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে রেশিও বিটুইন ফ্রিকশনাল ফোর্স, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স অর রিঅ্যাকশন। বইতে এটা আসলে রিঅ্যাকশনই বলে, রিঅ্যাকশন ফোর্স বলে না। রিঅ্যাকশন বলতে তুমি রিঅ্যাকশন ফোর্স বলতে যা বুঝায় রিঅ্যাকশন বলতে তাই বোঝায়। ওকে, আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমাদের
আরেকটা মিটিং জুমে আরেকটা মিটিং শুরু করতে হবে। এই লিংকেই তোমরা অ্যাড হয়ে যাবা। অ্যাড আমি শুরু করব। এখানে জুম একটু, আর আয়েশা তোমার কি জুম ঠিক হয়েছে? সরি, মিট ঠিক হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আজকে হচ্ছে যে